আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আজকে তোমাদের শর্ট সিলেবাস বহির্ভূত কোর্সের ধরা যায় মোটামুটি লাস্ট ক্লাস। আজকে আমরা আলোচনা করবো হলো অর্থনৈতিক রসায়ন, মানে সেকেন্ড পার্টের ফিফথ যে অধ্যায়টা। তো এই অর্থনৈতিক রসায়ন তোমরা আগে যদি কখনো পড়ে থাকো, দেখবা যে এখানে অনেক ইনফরমেশন এবং এখানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই। মানে এখানে যতটাই আছে টোটালি হলো বাংলা ইনফরমেশন টাইপ। তো দেখো আমরা শুরু করি। যেহেতু এটা ওয়ান শট ক্লাস, মানে এক ক্লাসের ভিতরেই চেষ্টা করা হবে যে যতগুলো ইনফরমেশন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তুমি মাথায় রাখতে পারো। ইনফরমেশন তো এই অধ্যায়ে অনেক আছে, নিয়ার অ্যাবাউট 60 পেজ, 60 পেজের মতো অধ্যায়টা। তো এত কিছু তুমি অনেক কিছু বুঝলে বাট ভুলে গেলে তো আসলে আলটিমেট ক্লাসটা করে লাভ হয়নি। তাই আমি চেষ্টা করব যে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে ইনফরমেশনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তুমি কিভাবে মাথায় রাখতে পারো এবং তোমার বইয়ে একটু কনসাইজ ওয়েতে গুছিয়ে রাখতে পারো। কারণ এখন সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা দিতে হবে। এইচএসসি পরীক্ষা দিয়ে মোটামুটি কিন্তু ভুলে যাবে যে ভ্যা শর্ট সিলেবাস বহির্ভূত কী পড়িয়েছিল, বাট তোমার বইয়ে ইনফরমেশনগুলো যদি গুছানো থাকে, দাগানো থাকে, ছন্দটা পাশে লেখা থাকে, ওই যে এখন একবার পড়তেছো, পরে পড়লে তোমার জন্য জিনিসটা আরও বেনিফিটেড হবে, তুমি উপকৃত হবে। তো শুরু করো, বেশি টাইম নিব না। আমি চেষ্টা করবো যে 1 ঘন্টার ভিতরে টোটাল অধ্যায়টা শেষ করা, যাতে 100% ইম্পর্টেন্ট ইনফরমেশনটা কভার তো হয়ই এবং ইনফরমেশনগুলো কীভাবে মাথায় রাখা যায়। কারণ ওই যে যেহেতু অনেক বাংলা ইনফরমেশন, মাথায় রাখা টাফ। এখানে অনেক সংখ্যাভিত্তিক তথ্য আছে। গ্যাস ক্ষেত্র কয়টা আছে, ব্লক কয়টা আছে, কয়টা নলকূপ থেকে গ্যাস তোলা হচ্ছে, সব থেকে বড় কোনটা, উপকূলীয় গ্যাস ক্ষেত্র কোনটা, কোনটায় কয়লা মজুদের পরিমাণ বেশি, অনেক হিউজ হিউজ ইনফরমেশন এই অধ্যায়। তো শুরু করো, দেরি না করে আমরা শুরু করি। ফার্স্টে সবাই বের করো অর্থনীতির রসায়ন। তোমার বইয়ে যে শিখন ফল আছে, শিখন ফল তো আমরা পড়বো না, বাট তোমাকে একটু আইডিয়া দিই যে এই অধ্যায়টা আসলে কী কী বিষয় নিয়ে আলোচনা করবে। ফার্স্টে দেখো গ্যাস নিয়ে আলোচনা করা হবে, ডিটেলসে আমরা যাবো যে গ্যাস ক্ষেত্র দিয়ে কী কী পড়তে হবে। বাট তুমি জাস্ট বেসিক টপিকটাকে মাথায় ঢোকাও যে অর্থনৈতিক রসায়নে কোন কোন টপিক তোমার পড়তে হবে। প্রথমে হলো গ্যাস ক্ষেত্র, মানে গ্যাস, তারপরে কয়লা, তারপরে ইউরিয়া, কাঁচ, সিরামিক, পাল্প পেপার বা কাগজ, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প। এইগুলো মোটামুটি উৎপাদন কৌশল বা ডিটেলস যা পড়তে হবে বলবো, বাট এটা হলো হেডলাইন। এই সিকোয়েন্সেই কিন্তু অধ্যায়টা তোমার আগিয়েছে সামনে। গ্যাস, কয়লা, ইউরিয়া, কাঁচ, সিরামিক, কাগজ, সিমেন্ট, চামড়া। তো এইগুলো নিয়ে একটু আলোচনা করা হবে। দেন তোমার এই অধ্যায় যেটা আছে, এগুলো উৎপাদন করতে গিয়ে তোমার বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে। তো এই বায়ু দূষণ কীভাবে তুমি প্রতিরোধ করবে তার জন্য কিছু 3টা পদ্ধতি পড়তে হবে। ইউটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, তরল পদার্থ দূষণটা রোধ করার জন্য আমরা 3টা স্টেপ ফলো করব, ওই 3টা একটু পড়তে হবে। ইভেন এটা হাজারিসের অনুশীলনীর কালো বক্সে কোর্সেনও আছে। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে আসলে কোন ধরনের বজ্র পদার্থ আমরা ম্যানেজমেন্ট করতেছি, তরল জাতীয়। তা বায়ু দূষণ প্রতিরোধ আর তরল দূষণ প্রতিরোধ, এরপরে যেগুলো তুমি ইউজ করতেছো এদের রিসাইক্লিং পদ্ধতি, মানে বজ্র পদার্থগুলো আবার ইউজ করলে পরিবেশের জন্য তো ভালো। তো এই জন্য রিসাইক্লিং পদ্ধতি পড়বে এবং অধ্যায়টা এন্ড করে দিব আমরা ন্যানো পার্টিকেল দিয়ে। ন্যানো পার্টিকেল হলো এই অধ্যায়ের লাস্ট টপিক। তাহলে তুমি সিকোয়েন্সটা মাথায় ঢুকালা, ঢুকিয়েছো? যদি ঢুকিয়ে থাকে তাহলে চিন্তা করে বলো তো যে প্রথম টপিক কী ছিল, গ্যাস না কয়লা? প্রথম টপিক ছিল গ্যাস। হ্যাঁ, এখন দেখো ফার্স্টে তোমার বইয়ে কালো বক্সে একটা কোশ্চেন আছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা, তিতা। সেটা পড়ার পরে তুমি অ্যান্সার দাগাবে, বাট দাগিয়ে রাখো, কারণ হাজারি স্যারের কালো বক্সের ইনফরমেশন মানটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এই গ্যাস ক্ষেত্র নিয়ে পড়ার আগে আমরা একটা ডকুমেন্টারি ভিডিও একটু দেখবো, তাহলে তোমরা একটু আইডিয়া পাবে যে আসলে গ্যাস ক্ষেত্র। আমাদের অধ্যায়ের নাম হয়েছে অর্থনৈতিক রসায়ন। তো এখন অর্থনৈতিক রসায়নে যে টপিকগুলো নিয়ে আলোচনা করছে অবশ্যই সবার রোল আছে বাংলাদেশের অর্থনীতিতে। তো এখন আমি একটু তোমাকে যদি দেখাতে চাই গ্যাস এবং কয়লা ক্ষেত্রের ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্র
যেগুলো ছিল এটা আসলে ডকুমেন্টারি টাইপের, মানে এখানে আসলে গ্যাস ক্ষেত্র কোথায় কোথায় আছে আলটিমেট এটা, যদিও উত্তোলন প্রসিডিউর নাই, তবে আমি যেখানে পজ করেছি বাপেক্স লেখা ছিল, এটা তোমরা খেয়াল করেছো কি না? তোমাদের কাছে আমার কোশ্চেন থাকবে বাপেক্স শব্দের অর্থ কী, এটা তোমার বইয়েও দেওয়া আছে। পুরো গ্যাস ক্ষেত্র রিলেটেড ইনফরমেশন আমরা পড়ার পরে এই বাপেক্সের মিনিংটা আমাকে বলতে হবে। দেখো ফার্স্টে তোমার অধ্যায়টা যেখানে বই থেকে শুরু হয়েছে আমরা বই কেন্দ্রিক পড়বো। বইয়ের ভিতরে যে ছবিটা দেওয়া আছে, ভাইয়া ছবিটা কি লাগবে না, তবে ছবিটা যদি তুমি আমার মতো করে একটু গুছিয়ে রাখো তাহলে তিনটা ইনফরমেশন তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে দেখো সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা, যেটা তুমি দেখেছো যে চিত্রে ছিল কিনা আমার এক্সাক্ট মনে নেই, বাট সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র যদি তোমার কোশ্চেনে আসে তাহলে কিন্তু অ্যান্সার দেখাতে হবে তিতাস। তবে তিনটা ইনফরমেশন এখানে কনফিউজিং আছে, যেটা তুমি পাজলড হয়ে যাবে। যদি বলে সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র তাহলে কিন্তু হরিপুর, বাট যদি বলে সবচেয়ে বড় তাহলে কিন্তু তিতাস। আর একটা কোশ্চেন গাইড বইয়ে আসে যে উপকূলীয় গ্যাস ক্ষেত্র কোনটা, যে উপকূলের দিকে তো কোস্টাল রিজিয়নে, তাই এটা হলো তোমার উপকূলীয় গ্যাস ক্ষেত্র সাঙ্গু। তাহলে তিনটা ইনফরমেশন, সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র বললে ভাইয়া তিতাস দাগাতে হবে, বাট যদি বলে সর্বপ্রথম তাহলে কিন্তু হরিপুর দাগাতে হবে। আর যদি তোমাকে বলে যে উপকূলীয় গ্যাস ক্ষেত্র কোনটা তাহলে ভাই সাঙ্গু দাগাতে হবে। তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম, কনফিউশন কিছুটা ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি তোমার বই এভাবে লিখে নাও। এবার দেখো নিচের দিকে আরেকটা কনফিউশন খেয়াল করো, সংখ্যাভিত্তিক তথ্য 29টি 23টি, সর্বমোট আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কয়টা? খেয়াল করবে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে প্রাকৃতিক আছে কৃত্রিম আছে। এখন এটা হলো প্রাকৃতিক আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হলো 29টা, তাহলে ক্ষেত্র বললে 29 দাগাবে। বাট যদি বলে বাংলাদেশকে এই গ্যাস ক্ষেত্রের উপর ভিত্তি করে কয়টা ব্লকে ভাগ করা হয়েছে তাহলে কিন্তু 29 দাগানো যাবে না, 23টি। কয়টি? 23টি। তাহলে মনে রাখতে হবে ব্লক ব ল আর ক, কয়টা ওয়ার্ড আছে? 3টা। তাহলে এই নামের পরে 3 মানে 23, বাট গ্যাস ক্ষেত্র বললে কিন্তু 29। এরপর দেখো সক্রিয় নলকূপ, মানে গ্যাস উত্তোলনের সক্রিয় নলকূপ বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 101 আছে। ইনফরমেশনটা তোমার বই জাস্ট লিখে নিবে। তাহলে মোটামুটি এই পেজে পড়া শেষ। প্রাকৃতিক গ্যাসের উপাদান, প্রাকৃতিক গ্যাসে কী কী উপাদান আছে? আচ্ছা কালার কোডটা আমি তোমাকে একটু বলে দিই। যদি এই যে গোলাপি কালারের যে মার্কিং এটা হলো ম্যাট কোর্সেনে এসেছে, আর কমলা কালারের যে মার্কিং এটা হলো ভার্সিটি কোর্সেনে এসেছে, আর বাকি যে কালারগুলো আছে অ্যাজ এ হোল আমাদের রিডিং পড়ে যেতে হয়, ইম্পর্টেন্ট লাইন। তো এবার তুমি যদি খেয়াল করো যে প্রাকৃতিক গ্যাসের যে উপাদান আছে এই উপাদানের উপর ভিত্তি করে আমরা বেসিক্যালি দুইটা ভাগ করেছি। কি কি দেখবে তুমি একটু খেয়াল করো, হ্যাঁ বইয়ে যেভাবে আছে তোমার বুঝতে কষ্ট হবে। দেখো শুষ্ক প্রাকৃতিক গ্যাস আর আর্দ্র প্রাকৃতিক গ্যাস। কি কি বলেছে? শুষ্ক আর আর্দ্র। ভাই এখানে পড়বো কীভাবে? শুষ্ক প্রাকৃতিক গ্যাসে পেট্রোলিয়াম থাকে না, আর্দ্র প্রাকৃতিক গ্যাসে পেট্রোলিয়াম থাকে। আমি যেভাবে বলেছি এভাবে বললে তোমার জন্য ইজি হবে। তাহলে শুষ্ক পেট্রোলিয়াম থাকে না, থাকে না ভাই থাকে না, পরীক্ষা হলে ঘোলানো যাবে না। ছবিটা দিক খেয়াল করো, পেট্রোলিয়াম জেলি। বলো তো পেট্রোলিয়াম জেলি আমরা কখন দেই? শীতকালে দেই না? তাহলে পেট্রোলিয়াম জেলি কেন দাও তুমি? পেট্রোলিয়াম জেলি দাও শুষ্কতা থেকে রক্ষা পাওয়ার জন্য। তো তোমার পরীক্ষার হলে আসলে তোমার ঘোলানো যাবে না, যে পেট্রোলিয়াম যেখানে থাকে না, পেট্রোলিয়াম জেলি নেই, তাহলে তোমার ঠোঁট কিন্তু শুষ্ক হয়ে যাবে। তাহলে শুষ্ক প্রাকৃতিক গ্যাসে পেট্রোলিয়াম থাকে না, থাকে না, থাকে না। বাট যদি বলে আর্দ্র তাহলে পেট্রোলিয়াম থাকে। তাহলে পেট্রোলিয়াম আছে কি নাই তার উপর ডিপেন্ড করে শুষ্ক প্রাকৃতিক গ্যাস, আর্দ্র প্রাকৃতিক গ্যাস। ওকে ফাইন। এখানে আর একটা ইনফরমেশন তোমার মুখস্থ করতে হবে, এবং কালো বক্সে আছে সিলেটের রশিদপুরের প্রাকৃতিক গ্যাসে 98% মিথেন থাকে। কোর্সেন আসছে সবচেয়ে বেশি মিথেন থাকে কোথায়? রশিদপুরে। হাজারি স্যারের কালো বক্সের কোর্সেন। তাহলে শুষ্ক এবং আর্দ্র প্রাকৃতিক গ্যাস দুইটা পড়া কিন্তু শেষ। এবার খেয়াল করো উপরের দিকে যদি যাই, সুইট গ্যাস, সাওয়ার গ্যাস, মানে মিষ্টি গ্যাস আর টক গ্যাস, এই দুইটা থেকে ভাই কীভাবে কোর্সেন আসে তোমার এখানে জানতে হবে যে কোনো প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেন সালফাইডের পরিমাণটা যদি 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের চেয়ে কম হয়, কম হলে সেটা সুইট, আর যদি এই ভ্যালুর থেকে বেশি হয় সেটা হলো সাওয়ার। তাহলে সুইট গ্যাস এবং সাওয়ার গ্যাস এই দুইটা তোমার একটু কষ্ট করে পড়তে হবে। তাহলে আমাদের তুমি যদি পড়াটা একটু গুছিয়ে নাও তাহলে বিষয়টা কিন্তু এমন দাঁড়ালো, শুষ্ক প্রাকৃতিক গ্যাস, আর্দ্র প্রাকৃতিক গ্যাস। পেট্রোলিয়াম না থাকলে ভাই শুষ্ক, থাকলে আর্দ্র। সব থেকে বেশি পরিমাণে মিথেন পাওয়া যায় 98%। কোথায়? সিলেটের রশিদপুরে। কেন পড়বো? কারণ হাজারি স্যারের কালো বক্সে কোশ্চেনটা দেওয়া আছে।
আর সুইট গ্যাস সাওয়ার গ্যাস হাইড্রোজেন সালফাইড কোথায় আছে আর কোথায় নেই তার উপর ডিপেন্ড করে। যদি দেখো যে কম তাহলে সুইট, যদি দেখো বেশি তাহলে সাওয়ার গ্যাস। আর যে কালার কোড আমি তোমাকে বলেছি যে কমলা কালারে এটা গোলাপি কালারটা ম্যাট করছেন, যে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের শতকরা মিথেন কত, ব্যয় 94 থেকে 98%। ব্যয় হাইড্রোজেন সালফাইড কি আছে, না, প্রায় অনুপস্থিত। এটা ভার্সিটিতে আশা করছেন যে বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় তাতে মিথেনের পরিমাণ বেশি এবং হাইড্রোজেন সালফাইড থাকাটা তো খারাপ, তা হাইড্রোজেন সালফাইড আসলে আমাদের দেশেরটাই তুলনামূলক কম বা নেই। এরপরে যে সংযুক্তি আছে মিথেনেরটা একটু পড়বে 94 থেকে 98 বা এটাই রেঞ্জটা ভ্যারি করে। শুষ্ক গ্যাসে 93 থেকে 99। এটা আমি বলবো একটু পড়ে যাবে যে বাংলাদেশে যেটা, যদিও এই সমীক্ষাটা 2018 সালে রিসেন্ট সমীক্ষা তোমার বইয়ে যদি আসে একবার একটু পড়ে যাবে, যেগুলো পড়েছো ওইগুলো এখানে জাস্ট একবার একটু রিক্যাপ করা আছে। এরপর দেখো শিল্পক্ষেত্রে শুধুমাত্র ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। শিল্পক্ষেত্রে তোমার প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার হচ্ছে ইউরিয়া সার তৈরিতে। তবে এভাবে তো আসলে তোমার কাছে বুঝতে কষ্ট হবে, তুমি জানো কি না, আমরা একটু পরে এটা ডিটেলস পড়তে হবে ইউরিয়া শিল্প নিয়ে যখন কথা হবে। হেবার প্রণালীতে অ্যামোনিয়া তৈরি হয় আর সলভে পদ্ধতিতে ইউরিয়া তৈরি হয়। তোমার নাইট্রোজেন থেকে আমরা জানি অ্যামোনিয়া আসে, অ্যামোনিয়া থেকে ইউরিয়া আসে। তুমি এখানে জানার জন্য একটু জেনে রাখো যে অ্যামোনিয়া তৈরি করলা এটা হলো হেবার পদ্ধতি, আর ইউরিয়া যে তৈরি করলা এটা হলো সলভে পদ্ধতি। এছাড়া আরও অনেক ইনফরমেশন তোমার পড়তে হবে, বাট এখান থেকে এটা একটু পড়ে নাও যে 7টি কারখানায় প্রাকৃতিক গ্যাস থেকে আমরা ইউরিয়া সার তৈরি করতেছি। প্রাকৃতিক গ্যাস মানে কি মিথেন, তা মিথেন থেকেই তো ইউরিয়া তৈরি করা হয়। তাহলে অ্যামোনিয়ার মিথেন মিলিয়ে যেহেতু ইউরিয়া তৈরি হচ্ছে, ওই সেন্সে কিন্তু লাইনটা তোমাকে বলেছে, তাই কঠিন ভাইব না। হ্যাঁ, শিল্পক্ষেত্রে ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। পেট্রোলিয়াম জেলি পড়া শেষ। এরপর দেখো বাপেক্সে আমি ভিডিওটা একটু পজ করেছিলাম, বাপেক্সের মিনিংটা তোমাকে একটু পড়তে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম, ওই যে পেট্রোলিয়াম গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। সব থেকে বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কোথায়, এটা আমরা একটু পড়ে আসি, তারপরে তুমি অ্যান্সার দেবে। এই জায়গাটা সুপার ইম্পর্টেন্ট, যে প্রাকৃতিক গ্যাস কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। ফার্স্টে দেখো এখানে একটা চিহ্ন দিয়েছে, কারণ আছে, নিচ থেকে উপরের দিকে যত যাচ্ছে তত হলো পরিমাণটা বাড়তেছে। সব থেকে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ ক্ষেত্রে। আমরা কিন্তু স্টিল প্রাকৃতিক গ্যাস পড়তেছি। প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ ক্ষেত্রে, ব্যয় কত পার্সেন্ট, এই পার্সেন্ট মুখস্থ করতে হবে। ব্যয় সব থেকে বেশি 55%। কত পার্সেন্ট, 55%। এরপরে যেটা আছে শিল্পক্ষেত্রে এবং চা ক্ষেত্রে। শিল্পক্ষেত্রে 17%, চায়ে 1%। তাহলে মনে রাখবে শিল্পে 17, কি বলেছি, শিল্পে 17, চায়ে 1, তাহলে টোটাল হলো 18%। তো কোচিং পরীক্ষা অনেকে একটু দুষ্টুমি করে কোশ্চেনটা দেয় যে কেউ বুঝে পড়েছে কিনা, যে চা বাগানে কত পার্সেন্ট, 1%, যদিও লেস ইম্পর্টেন্ট। শিল্পক্ষেত্রে বললে 17%, দুইটা বললে 18%। এই জন্য দেখো 17+1। ইউরিয়া সার তৈরিতে কত পার্সেন্ট, এটা এভাবে মনে রাখতে হয়। ইউরিয়া সার, সারের ইংরেজি হলো ফার্টিলাইজার। ফার্টিলাইজার লিখতে কিন্তু 10টা ওয়ার্ড লেগেছে, এই জন্য শিল্পক্ষেত্রে যদি হয় তাহলে 17, চায়ে 1, বিদ্যুতে 55, ইউরিয়া সার বা ফার্টিলাইজার 10%। বাসা বাড়িতে, বাসা বাড়িতে 12%, বাসা বাড়ি 12। গাড়ির জ্বালানি বা পরিবহনে 5, মনে রাখতে হবে পরিবহনে 5। তাহলে দেখো পার্সেন্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মনে রাখা তুলনামূলক কষ্ট, তবে আমার মনে হয় এখন তোমরা পারবে। যে বিদ্যুৎ ক্ষেত্রে 55%, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। আজকাল 4 ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ পরে জানানো হইবে। একটি শোক সংবাদ, মারা গেছে। আলীগঞ্জ মধ্যপাড়া নিবাসী মোহাম্মদ রুবেল শেখ, জুয়েল শেখ ও সোহেল শেখের আব্বা। হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রফিক শেখ
ঘটিকা 4 ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ পরে জানানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আনপ্রেডিক্টেড না, 4টায় মারা গেছে বললো, এখন বাজে হলো 5:55 বা 56 সামথিং, 1-1.5 ঘন্টা হয়েছে। আবার দিনটা আজকে শুক্রবার। যাই হোক, লেখাপড়া তো করতেছো, মানে তোমাদের সাথে মোটামুটি আজকে এটা লাস্ট ক্লাস। তোমাদের সাথে ওইভাবে আমার খুব একটা যে ক্লোজ কানেক্টিভিটি ছিল বিষয়টা এমন না। তো তোমাদের সাথে এইভাবে পার্সোনাল কথা বলার স্কোপ খুব কম হয়েছে, বা অনলাইন ব্যাচ যেহেতু সামনাসামনি হয়নি। লেখাপড়া সবাই করতেছো, ঠিক আছে, বাট আলটিমেট আমাদের গোল কিন্তু আফটার লাইফ, হ্যাঁ, এর পরবর্তী যে জীবন। কারণ এই লাইফে তুমি কি করতেছো না করতেছো এটার হিসাব তোমাকে দিতে হবে, বাট এই পার্থিব জীবনের জন্য তুমি যেটা করতেছো এটার জন্য তুমি দায়বদ্ধ না। মানে তুমি এখন পড়তেছো, লাইক কেউ পরীক্ষা খারাপ করেছে, তো এটার জন্য কিন্তু পরবর্তী লাইফে তুমি অতটা দায়বদ্ধ না। বাট তোমার যদি ইমান না থাকে, সামহাও যে মারা গেছে লোকটা কিন্তু জানতো না, বাজে কিন্তু 6টা 4টায় মারা গেছে। এখন এই লোকটা যদি মুসলমান, অবশ্যই যেহেতু মসজিদে এলান হয়েছে মুসলমান, এখন ইনি যদি ইমান না নিয়ে মারা যায়, আল্লাহ না করুক, জান্নাত নসিব করুক, বাট যদি ইমান না নিয়ে মারা যায়, উনি তো জানতো না যে আজকে এই টাইমে মারা যাবে। তো ইমান না নিয়ে যদি মারা যায়, তোমার টোটাল এই লাইফে তুমি যা করছো, ভালো কাজ বলো, নামাজ কালাম পড়ো, কোরআন শরীফ পড়ো, সবটাই কিন্তু বৃথা। কারণ ইমান হলো বাইনারি। বাইনারি মানে কি? হয় 0 নয় 1। হয় তোমার ইমান আছে, না হয় তোমার ইমান নেই। বা অল্প একটু ইমান মনে হয় আছে, একটু কনফিউজ লাগতেছে, এটা কিন্তু ইমান না। এটা তুমি আমলের ক্ষেত্রে করতে পারবে, যে আজকে ফজরের নামাজটা হয়তো সামহাও মিস হয়ে গেছে, বা সকালে উঠতে পারিনি, রাতে নিয়াত করেছি, সকালে উঠতে লেট হয়েছে, তো এটা আল্লাহ বোঝাপড়া করে তোমার সাথে মাফ করে দিতে পারে। বাট তোমার যদি ইমান নাই থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তাই যেহেতু যে কোনো সময় মারা যেতে পারি, ইমানের বিষয়ে একটু তোমরা সিনসিয়ার থাকবে। হ্যাঁ, লাস্ট আমরা ইমান কবে আনছি যদি মুসলমান মানুষ জিজ্ঞেস করা হয়, অনেকে বলতেই পারবে না। অনেকে ভাবে যে মুসলমান ওই যে সময় মুসলমানই হয়েছিল ওই দিন থেকে মনে হয় ইমান এনেছে, বা জন্ম যেদিন হয়েছে ওই দিন থেকে ইমান, বিষয় কিন্তু এমন না। আর ইমান ভঙ্গের কারণগুলো জানবে, কারণ ইমান না থাকলে বাকি সব বৃথা। আর আমরা স্টিল এখন অনেকে জানি না যে ইমান ভঙ্গের কারণ কি। তুমি হঠাৎ করে জিজ্ঞেস করবে যে আপনি লাস্ট কবে ইমান আনছেন, বলতে পারবে না। জিজ্ঞেস করবে যে ইমান ভঙ্গের কারণ কি, বলতে পারবে না। তাহলে ইমান কিন্তু সেন্সিটিভ বিষয়, হ্যাঁ, এটা হেলা ফেলা করার বিষয় না। যেহেতু সবাই যে কোনো সময় মারা যেতে পারে, তাই ইমানের বিষয়ে একটু সেন্সিটিভ থাকবা। আমরা ছিলাম হলো ব্যবহার কত পার্সেন্ট, হ্যাঁ, পার্সেন্টেজটা মুখস্থ করেছি। কালো বক্সে একটা কোশ্চেন আছে যে গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সংযুক্তি সব থেকে বেশি মিথেন, ওই যে বলেছি সিলেটের রশিদপুরে। এরপর দেখো, তাহলে গ্যাসের পড়া কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ, তুমি একবার যদি একটু রিভাইজ দাও কনসাইজ হয়ে গেছে কিন্তু। এবার কয়লা ক্ষেত্রে আসো। কয়লা ক্ষেত্রের ভিতরে 4টা কয়লা আমাদের ডিটেলস পড়তে হবে। তার ভিতরে মনে রাখতে হবে যে বাংলাদেশে পাওয়া যায় বিটুমিনাস কয়লা। কেন? বাংলাদেশে ব আছে, বিটুমিনাসে ব আছে, তাহলে বাংলাদেশে পাওয়া যায় হলো বিটুমিনাস কয়লা। সব থেকে উন্নত মানের কয়লা কোনটা যদি আসে, দাগাতে হবে অ্যানথ্রাসাইট কয়লা। বাট বাংলাদেশে কোনটা? বিটুমিনাস। আবার আমার সাথে সাথে বলো, কি বলছি? বলতেছো না, বলো। বাংলাদেশে বিটুমিনাস, বাট যদি বলা হয় উন্নত মানের কয়লা তাহলে কিন্তু অ্যানথ্রাসাইট। এবার দেখো, কয়লা ক্ষেত্র নিয়েও যে কনফিউশন আছে, আমি তোমার জন্য একটু এক জায়গায় করে দিয়েছি। সেটা হলো সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র। ভুলে গেছো? বলো তো, গ্যাস ক্ষেত্র পড়ছি আগে। সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা ছিল? ওটা ছিল কিন্তু তিতাস। বাট যদি বলে সবচেয়ে বড় কয়লা ক্ষেত্র, তাহলে কিন্তু বড় পুকুরিয়া, নামেই বড় আছে। তাহলে কয়লা ক্ষেত্র বড় হলো বড় পুকুরিয়া। কোথায় অবস্থিত? দিনাজপুরে। কয়লার মান সবচেয়ে ভালো কোথায়? দিঘিপাড়া। দিঘিপাড়া কয়লার মানটা সব থেকে ভালো। সব থেকে মজুদ আছে কোথায় বেশি, মানে জমা আছে। মনে রাখতে হবে জমা, মজুদ মানে জমা না, তো আমি এভাবে মনে রাখি যে জমা আছে বেশি জামালগঞ্জে। তো 3টা কথা, সবচেয়ে বড় বড় পুকুরিয়া, কয়লার মান সবচেয়ে ভালো দিঘিপাড়া, আর মজুদ আছে জামালগঞ্জ, বা জমা আছে জামালগঞ্জ। বাংলাদেশে কয়লার মান এবং ব্যবহার, এখান থেকে তুমি যে জিনিসগুলো পড়বে এগুলো মাস্টার বুকে এক জায়গায় একটা বক্স করা আছে। বাট তাও এখান থেকে একটু দেখো, প্রত্যেকটায় পানির পরিমাণটা পড়তে হবে, ক্যালোরিফিক মান পড়তে হবে, ব্যবহার পড়তে হবে, আর কিছু না। 3টা। তাহলে খেয়াল করো, ফার্স্টে পিট কয়লা পড়তেছো, কী পড়বা? পানির পরিমাণ 80 থেকে 90%। ক্যালোরিফিক মান যেটা আছে, এই যে ক্যালোরিফিক মানের থেকে এই লাইনটা পড়তে হবে যে জ্বালানি মান সব থেকে কম, পিট কয়লার জ্বালানি মান সব থেকে কম, কারণ ক্যালোরিফিক মানটা কম, 10,000 ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা যেহেতু কম, এই ক্যালোরিফিক মান সব থেকে কম।
এরপরে দেখো বলেছি ব্যবহার করতে হবে প্রত্যেকটা, দেখো ব্যবহারের পাশে আমি স্টার দিয়ে দিয়েছি। ব্যবহার কি? রেলওয়ে, লোকোমোটিভ এবং বয়লারের জ্বালানি। আমরা জানি যে কয়লার জ্বালানি থেকেই কিন্তু ট্রেনগুলো চলতেছে, তাহলে রেলওয়েতে এবং বয়লার শিল্পে তোমার পিট কয়লা ব্যবহার করা হয়। এরপর দেখো লিগনাইট কয়লা, সেম পানির পরিমাণ পড়বে, তোমার ক্যালোরিফিক মান পড়বে, সুপার ইম্পর্টেন্ট হলো ব্যবহার। লিগনাইট কয়লা বিদ্যুৎ উৎপাদন, বয়লারের জ্বালানি, প্রডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়। তা এখানে আমি একটু পরে পেজে এক জায়গায় লিখে দিয়েছি, গ্যাস নিয়ে একটা কনফিউশন আছে এই অধ্যায়, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস, প্রত্যেকটা সংকেত আলাদা আলাদা বাট দেখতে একই রকম কিছুটা, এটা পরে পেজে আমি বলেছি। বাট এখানে দেখো এই ব্যবহারের লাইনটা পড়বে। বিটুমিনাসের ক্ষেত্রে সেম বিটুমিনাস ব মানে কি? বিটুমিনাস বাংলাদেশে যেটা পাওয়া যায় বিদ্যুৎ উৎপাদনে মেইনলি ব্যবহৃত হয়, তাহলে বিটুমিনাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। অ্যানথ্রাসাইট কয়লা থেকে মেডিকেলে কিন্তু কোশ্চেন এসেছে, এটা কমলা কালার দিয়ে মার্কিং, মানে এটা হলো মেডিকেলে এসেছে। আর দাগানো বইটা রাজীব স্যারের দাগানো বই আমি মেইনলি ফলো করি। তা ফার্স্টে দেখো অ্যানথ্রাসাইট কয়লা সব থেকে উন্নত মানের, কারণ কি এখানে ফিক্সড কার্বনের পরিমাণটা সব থেকে বেশি, কত পার্সেন্ট? 86 থেকে 88%। আর সালফারের পরিমাণ কম, সালফার যত কম থাকে ওই কয়লাটা তত ভালো। তা এই জন্য তোমার মনে রাখতে হবে ফিক্সড কার্বন যেহেতু বেশি, এই জন্য সব থেকে ভালো হলো অ্যানথ্রাসাইট কয়লা। এরপরে কোনো একটা কয়লার মান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, এই যে বললাম সালফার বেশি থাকলে খারাপ, তো সালফার একটা ইন্ডিকেটর, এরকম অনেক ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরগুলো একবার জাস্ট রিডিং করবে। এই বক্সটা একটু পড়ে যেতে হবে। ক্যালোরিফিক মান বলেছি, মেডিকেলে এসেছে বড়পুকুরিয়া, যেহেতু সব থেকে বড় কয়লা খনি, তো এখানে এসেছে বড়পুকুরিয়া কয়লা খনি ক্যালোরিফিক মান কত? 11,040। আর দিঘিপাড়ারটা আরও বেশি, কত? 12,116। আর নিচের দুইটা পড়ার দরকার নেই, এটা একটু পড়ে যেতে পারো। গাইড বই আমি এরকম কোশ্চেন দেখেছি যে 4টা কয়লা খনির মান দেখলে আসলে কোনটা বেশি কোনটা কম, জাস্ট এটাকে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে প্রকাশ করেছে। এটা ম্যাট কোশ্চেন ছিল যে কোনটা কম থাকলে ভালো, সালফারের পরিমাণ কম থাকলে এটা আরও ভালো। দেখো ক্যালোরিফিক মান থেকে কালো বক্সে আবার কোশ্চেন এসেছে দিঘিপাড়া, যেহেতু এটা মান বেশি সব থেকে ক্যালোরিফিক মান। কয়লার ব্যবহার এটা জাস্ট রিডিং পড়বার দরকার নেই। এখানে আমি একটু কথা বলতে চাই, বিটুমিনাস কয়লা থেকে আমরা বেশ কিছু জিনিস তৈরি করতেছি, যেমন দেখো পয়েন্ট দেওয়া আছে কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন, সংশ্লেষ গ্যাস। তো এই কনফিউশন দূর করার জন্য একটু এই পেজটা ফলো করতে হবে। তুমি একটু খেয়াল করো, 3টা ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর প্রডিউসার গ্যাস। এখন ওয়াটার গ্যাসের আর একটা নাম হলো ব্লু গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। তুমি যদি একটু সংকেতগুলোর দিকে তাকাও, সংকেতগুলো দেখতে কিন্তু কম্পারেটিভলি সেম, কিছুটা একই। এখন কীভাবে মনে রাখবো? ওয়াটার মানে তো পানি, তুমি এই দুইটা কনফিউজ হয়ে যাবে পরীক্ষার হলে। COH2, CO3H2O আলাদা কিন্তু। তো দেখো COH2, তুমি যদি একটু বুদ্ধিমান হও তাহলে কিন্তু খেয়াল করেছো কি না, খেয়াল করো তো, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন, তার মানে কি H2O না? H2O কার সংকেত? পানির সংকেত। তাহলে সংকেতে যদি দেখো সব যোগ বিয়োগ করে, মানে কার্বন তো 2 জায়গায় আছে, একটা পানি পাচ্ছ, তাহলে সেটা ওয়াটার গ্যাস। তাহলে ওয়াটার গ্যাসের সংকেত হলো পানি থাকবে। তাহলে কনফিউজ হয়ে যায় বাকিটার সাথে, এটা হলো পানি আছে, মানে এটা কিন্তু যোগ করে H2O, 2টা মিলিয়ে H2O হয়েছে। আর এখানে পানিও আছে, অক্সিজেনও আছে, তাই এটা যদি ভুলে যাও এভাবে মনে রাখতে পারো, 3 দুগুণে 6, 6টা হাইড্রোজেন না, 6 মানে সংশ্লেষ, একটু মিল আছে নামের সাথে। তাহলে সংশ্লেষের 6টা হাইড্রোজেন, কি বলেছি? সংশ্লেষের 6টা হাইড্রোজেন। আর ওয়াটার গ্যাসে পানি থাকবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে অ্যাটলিস্ট তুমি অপশন চেক করতে পারবে। ভাবতে পারবে এত টেকনিকের কী দরকার, না, পরীক্ষার হলে কিন্তু এগুলো ভুলে যাওয়া। কারণ ওয়াটার গ্যাস যখন আসবে, সংশ্লেষ গ্যাস যখন আসবে, তখন অপশন চেক করতে গিয়ে পাজেলড হয়ে যাবে, এবং এই কমন ভুলগুলোই কিন্তু মেডিকেলে চান্স মিস করায়। জানে যে সবাই যে ওয়াটার গ্যাস আসবে, বাট ওয়াটার গ্যাস পরীক্ষার হলে ঘোলায় ফেলাইছে যে ওয়াটার গ্যাস কোনটা, সংশ্লেষ গ্যাস কোনটা। তুমি একাধিকবার পড়বে, হয়তো প্রডিউসারের সাথে তোমার কনফিউশন আসবে না, বাট বাকি দুইটার সাথে কিন্তু আসবে, তুমি যত মেধাবী হও। এই জন্য এভাবেই মনে রাখতে হবে। প্রডিউসার গ্যাস এটা মনে থাকে নাইট্রোজেন, 2CO যোগ N2। তাহলে এই 3টা কনফিউশন রাখবে না। ওয়াটার গ্যাসের আর একটা নাম ব্লু গ্যাস। তাপমাত্রা, এগুলো তৈরির জন্য কার কত তাপমাত্রা লাগে, তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, একবার পড়ে যাবে। এইগুলোই আসলে তোমার উপরের বক্সে আছে, বক্স তো না, রিভিশন বুকে বক্স করা আছে, বাট এখানে র্যান্ডম আকারে দেওয়া আছে।
দেখো এটা ম্যাট কোশ্চেন এসেছে, যে ওয়াটার গ্যাসে আর একটা নাম কি, ব্লু গ্যাস। দেখো ওয়াটার গ্যাস মানে পানি থাকবে। সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস। দেখো প্রডিউসার গ্যাসের সংকেত দেখো N2CO। আর এগুলো ব্যবহারটা একবার একটু রিডিং করবে। হ্যাঁ, এবার দেখো এই যে কোশ্চেনটা পারার কথা, কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে? যে ফিক্সড কার্বন যার যত বেশি তার গুণগত মান তত উন্নত। বলেছি যে অ্যান্থ্রাসাইট কয়লার ফিক্সড কার্বনের মান বেশি হওয়ার কারণে অ্যান্থ্রাসাইট কয়লা কিন্তু সব থেকে ভালো। এরপর দেখো নিচে একটা মেডিকেল কোশ্চেনটা এমন যে এলপিজি গ্যাস, তোমার বাসার যে গ্যাসটা আছে এটা লিকেজ হচ্ছে কিনা। গ্যাসের সাধারণত তুলনায় কিন্তু গন্ধ নেই। তা এখন একটা ঘরে যদি গ্যাসের লিকেজ হয় তাহলে তোমার তো বোঝা উচিত যে আসলে গ্যাস লিকেজ হচ্ছে, না হলে ওই সিচুয়েশনে যদি ফ্লেমেবল বা দহনযোগ্য কোনো কিছু তার সংস্পর্শে আসে তাহলে তো আগুন ধরে যাবে। তা এই জন্য কী করা হয় জানো, যে মারক্যাপটন ইউজ করা হয় বা থায়োমিথানল। দেখো SHCH3, থায়োমিথানল এটা ইউজ করা হয়, যাতে এর একটা বাজে দুর্গন্ধ আছে, তোমরা দেখবা যে গ্যাসের আশেপাশে থাকলে এটা স্মেল আসে, ওটাই। তাহলে এই মারকিপটন দেওয়া হয় কেন, গ্যাসের লিকেজটা হচ্ছে কিনা তখন তুমি ঘ্রাণটা পাবে। তো এটা না দিলে তুমি কিন্তু বুঝতে পারতে না যে আসলে গ্যাস লিকেজ হচ্ছে, কারণ ওটা তো ঘ্রাণ নেই। তো এই জন্য কোনটা ইউজ করা হয়, তীব্র গন্ধযুক্ত ভারী মারকাপটন। এটা হলো মেডিকেলের কোশ্চেন। এরপরে ওই যে উপরে যে কনফিউশন দূর করলাম ওটাই এখানে দেওয়া আছে। জ্বালানি ক্ষেত্রে বা কয়লা ক্ষেত্রে এগুলো তোমার রিডিং পড়ার মতো পড়বে, যে সম্ভাবনা কি, এগুলো আসলে এখন ওইভাবে কোশ্চেন আসা পসিবল না। কয়লা ক্ষেত্র কিন্তু শেষ। তাহলে আলটিমেট আমরা দুইটা জিনিস পড়েছি, একটা গ্যাস ক্ষেত্র, একটা কয়লা ক্ষেত্র, মেজর দুইটা। হ্যাঁ, কোশ্চেন আসলে ইনশাল্লাহ এই দুইটা থেকে চলে আসবে। ইউরিয়া শিল্প, দেখো ইউরিয়া শিল্পের কাঁচামাল কোনটা, তোমার যদি কোশ্চেন আসে নাইট্রোজেন অ্যামোনিয়া, অপশন বুঝে অ্যান্সার দেখাতে হবে, কারণ দুইটাই কিন্তু নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যায়, অ্যামোনিয়া থেকে ইউরিয়া পাওয়া যায়। তাহলে ইউরিয়ার আগে নাইট্রোজেনও আছে, অ্যামোনিয়াও আছে। তো অপশনে যদি দুইটাই থাকে, দুইটা থাকবে না, একটাই থাকবে, তোমার অ্যামোনিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে কাঁচামাল অ্যামোনিয়া। এবার আসো এখানে, ওই যে অলরেডি বলেছি যে ফার্স্টে তোমার নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে। প্রভাবক সহায়ক তাপমাত্রা সবই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হেবার প্রণালীতে অনেকবার পড়েছো, রাসায়নিক পরিবর্তনের শর্ট সিলেবাসে পড়ে এসেছো, বাট এখান থেকে মনে রাখবে যে এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, অ্যামোনিয়া তৈরি করা হয় হেবার পদ্ধতিতে, ইউরিয়া তৈরি করা হয় সলভে পদ্ধতিতে। টেম্পারেচার এবং প্রেশার পড়ে যেতে হবে। এবার আসো সার, ইউরিয়া সার নিয়ে কথা বলবো, তবে এটাও তোমাদের কর্মমুখী রসায়নে পড়ানো হয়েছে যে নাইট্রোজেন সার মূলত উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, ফসফরাস সার মূলত মূলের বৃদ্ধিতে সহায়তা করে, আর পটাশ সার ক্লাসে পড়িয়েছি যে পটাতে হলে ফুল লাগবে, তাহলে কাউকে পটাতে হলে কী দিবা, ফুল দেবা, তাহলে পটাশ হলো ফুলের বৃদ্ধিতে সহায়তা করে, তাহলে ফুলের বৃদ্ধিতে সহায়তা করে পটাশ সার বা পটাশিয়াম সার। তাহলে ইউরিয়াও কিন্তু শেষ। হ্যাঁ, খুবই সিলেক্টিভভাবে পড়তেছি কিন্তু আমরা, তুমি সব দাগায় টাগায় আলটিমেট কিছুই মনে থাকবে না। তো তুমি দাগাবা ঠিক আছে, বাট যে কালার কোড ফলো করা আছে এখানে কালার কোডটা ফলো করবে, আর যে ইনফরমেশনগুলো আমি মুখ দিয়ে বলতেছি এগুলো মাথায় ঢুকানোর চেষ্টা করবে। আর যেটা ছন্দ বা বলতেছি বা ব্লকে 3টা অক্ষর, তো এগুলো পাশে একটু লিখে রাখতে হবে, তাহলে তোমার পড়ার আগে রিভাইজ দিবা যখন অ্যাডমিশনে তখন তোমার মনে আসবে। কাজ, হ্যাঁ সুপার ইম্পর্টেন্ট, এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হলো কাজ এবং কঠিন জায়গা, খেয়াল করো। কাঁচের রাসায়নিক যে গঠন, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। হ্যাঁ, এটা সংকেতটা দেখলে তুমি আরও চিনতে পারবে, বাট এটা ম্যাট করছেন যে কাচের সংযুক্তি কোনটা, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট। যদিও কাচের এক্স্যাক্ট সংযুক্তি কিন্তু নেই, হ্যাঁ, বাট বেসিক্যালি 3টা জিনিস থাকে কাচে। এই দেখো কাঁচ তৈরি প্রধান উপাদান 3টা, সিলিকা থাকে, চুনা পাথর থাকে, সোডা অ্যাশ থাকে। তো সোডা অ্যাশের এটা কোচিং পরীক্ষায় আসে যে সোডা অ্যাশের সংকেত কোনটা, Na2CO3। তবে সল্টকেক অ্যাশের সংকেত কিন্তু Na2SO4। হ্যাঁ, এটা কনফিউজ হয়ে যায় অনেকে, এই জন্য আমি পাশে লিখেছি, এটা আমাদের পরে পাবা। বাট সোডা অ্যাশ, চুনাপাথর, সিলিকা এরা হলো কাঁচ উৎপাদনের মূল উপাদান। কাচের যে গৌণ উপাদান আছে এগুলো জাস্ট একবার রিডিং পড়বে, তবে কেউলিন বা চীনামাটির সংকেতটা পড়ে যাবে। এবার দেখো সুপার 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 ইম্পর্টেন্ট এই জায়গাটা, যেটা আমি ব্র্যাকেট ক্লোজ করেছি, এখানে একটু খেয়াল করো। রঙিন কাঁচ তৈরিতে, রঙিন কথাটাই আমাদের সাধারণত অবস্থান্তর ধাতুগুলোর সাথে রিলেটেড, তাই রঙিন কাঁচ তৈরিতে আমরা হলো অবস্থান্তর ধাতুর অক্সাইড ইউজ করি।
সেটা কপার হতে পারে, আয়রন হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, নিকেল হতে পারে। তাহলে রঙিন কাঁচ তৈরিতে অবস্থান্ত ধাতুর অক্সাইড ইউজ করা হয়। অস্বচ্ছ কাঁচ তৈরিতে, অস্বচ্ছ বুঝিও কিন্তু স্বচ্ছ না, অস্বচ্ছ কাঁচ তৈরিতে কী কী ইউজ করা হয় এটা আসে কোচিং পরীক্ষায় বারবার। তো মনে রাখতে হয় অস্বচ্ছ হলো আসেন আন্টি, মানে কি আর্সেনিক অক্সাইড, আসেন আসেতে মনে রাখবা আর্সেনিক অক্সাইড, আন্টি মানে অ্যান্টিমনি আর টিন। তাহলে অস্বচ্ছ কাঁচ তৈরিতে ইউজ করা হয় আসেন আন্টি, আর্সেনিক অক্সাইড, অ্যান্টিমনি, টিন এবং সালফাইড ইউজ করা হয় হালকা, নট সালফেট, সালফাইড কিন্তু। এরপর দেখো সিলিকা বালির সাথে যদি তুমি FeO মানে ফেরাস অক্সাইড যদি ইউজ করো তাহলে সবুজ বর্ণের কাজ পাবা, আর ফেরিক অক্সাইড ইউজ করলে হলুদ অভাব কাজ পাবা। এই দুইটা বর্ণ এইভাবে দাগাবা, র্যান্ডম দাগানো তো বোঝা যাচ্ছে না। FeO সবুজ, Fe2O3 হলুদ, জাস্ট এতটুকু দাগাও, তাহলে রিভাইজ দিতে সুবিধা হবে। এরপর দেখো কাচের বিরঞ্জক রূপে, সুপার ইম্পর্টেন্ট, আমাকে যদি বলতে একটা কোশ্চেন করতে এটা করতাম, কাচের বিরঞ্জক হিসেবে ম্যাঙ্গানিজের অক্সাইড ইউজ করা হয়। এরপর কাচের ভিতরে কিছু গ্যাসের বুদবুদ আটকা পড়ে, তোমরা দেখেছো, এটা দূর করার জন্য কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড ইউজ করা হয়। আর কাচের স্বচ্ছ কারক, এটা একটু পরে আবার একবার লিখেছি নিচে, বাট এটা ট্রিপল স্টার। কাচের স্বচ্ছ কারক হিসেবে এই তিনটা জিনিস ইউজ করা হয়। আর একটু এক্সট্রা লিখে নিবে যে ওয়াটার সলিউবল গ্যাস, ওয়াটার সলিউবল গ্যাস লিখেছে কেন এখানে, ওয়াটার সলিউবল কাঁচ, হ্যাঁ ওয়াটার সলিউবল কাঁচ তৈরিতে ব্যবহার করা হয় হলো সোডিয়াম সিলিকেট। তা মনে রাখতে হয় এভাবে সলিউবল সোডিয়াম সিলিকেট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা গ্লাসই লিখেছে, আমি গ্যাস পড়েছি, আমার মিস্টেক। বাট ওয়াটার সলিউবল গ্লাসের জন্য কোনটা, সলিউবল সোডিয়াম সিলিকেট। তাহলে একটু রিভাইজ দাও, রঙিন হলে অবস্থান্ত ধাতুর অক্সাইড, FeO যোগ করলে সবুজ, Fe2O3 যোগ করলে হলুদ, বিরঞ্জক MnO2, বুদবুদ দূর করে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, স্বচ্ছকারক তিনটা নিচে ছন্দ লেখা আছে, আর সলিউবলের জন্য সোডিয়াম সিলিকেট। এবার দেখো কাঁচ তৈরির যে চারটি ধাপ কোনটা এটা মনে রাখতে হবে, কারণ এ অধ্যায় থেকে এভাবে কোশ্চেন আসে যে আসলে যে কোনটা কাঁচ তৈরির ধাপ নয়, কোনটি সিরামিক তৈরির ধাপ নয়, তা এই ধাপগুলোর হেডলাইন পড়ে যেতে হবে। তাহলে চারটা ধাপ আছে। ফার্স্টে হলো ফার্নেস গলন বা ফার্নেস বার্ন বলা হয় পদ্ধতিতে, যে চুল্লিতে গরম করা হয়, তাহলে ফার্নেস গলন। আকৃতি দান, অ্যানিলিন বা কোমলায়ন আসবে, কিন্তু অ্যানিলিন কোন শিল্পের সাথে সংশ্লিষ্ট, কাঁচ শিল্প। আর লাস্টে ফিনিশিং। কিউলেট আসলে কি, কাঁচের টুকরা, অনেকগুলো কাঁচের টুকরাকে প্লেট বা কিউলেট বলে। তো তোমার এই কিউলেটটা আসলে কি, অনেক গাইড বইয়ে আছে যে কাঁচের টুকরা, ছোট ছোট কাঁচের টুকরাকে বলা হয় কিউলেট। আর অ্যানিলিন কথাটা কোন শিল্পের সাথে সংশ্লিষ্ট, কাঁচ, মনে থাকে জানো। এরপর দেখো কাঁচ শিল্পের ফ্লাক্স বা গলনি, কাঁচ শিল্প এই কাঁচটাকে গলানোর জন্য বিভিন্ন সোর্স থেকে যে কাঁচটা এনেছো তোমার গলাতে হবে, তো গলিয়ে তারপরে কিউলেট তৈরি করতে হবে। তা এখন গলনি জন্য কি কি ইউজ করা হয় এটা কোশ্চেন আসে, মনে থাকে না। তা আমরা মনে রাখবো নাক গলানি, কি বলেছি, নাক গলানি। নাক মানে কি, সোডিয়াম, এনে হলো, নতে হলো এন যেহেতু, আর কতে মনে রাখবা হলো পটাশিয়াম। মানে এভাবে মনে রাখাটা সহজ, যে যা যা আছে সোডিয়াম আর পটাশিয়াম, নাক মানে ন আর ক মানে এন আর কে, তাহলে পটাশিয়ামের অক্সাইড, সোডিয়ামের কার্বনেট, N2B4O3 মেবি O7 ছিল হয়তো, এটা দেখা যাচ্ছে না। তো যা আছে সব সোডিয়াম এবং পটাশিয়াম দিয়ে, তাহলে নাক গলানি দিয়ে অপশন চেক করতে হবে, এটা তোমার বইয়ে নেই। কাঁচ উৎপাদনের স্টেবিলাইজার, এই তিনটা জাস্ট একবার একটু পড়ে যাবে। বিরঞ্জক অলরেডি পড়েছি, MnO2, এটা গাইড বইয়ে এভাবেও আসে। সাদা কাঁচ তৈরিতে কোনটা ইউজ করা হয়, একই কথা কিন্তু, বিরঞ্জক করতেছে, রং বাদ দিচ্ছে, তার মানে কিন্তু সাদা, তাহলে MnO2। কাঁচের স্বচ্ছকারক, এই যে বলেছি যেটা ছন্দ দিয়ে মনে রাখে, এটা আমার সোনার আলো, কি বলেছি, আমার সোনার আলো, আমারতে হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, সোনাতে হলো সোডিয়াম নাইট্রাইট, আর আলোতে মনে রাখতে হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই তিনটা হলো কাঁচ স্বচ্ছকারক। আর কাঁচের গলন হিসেবে SiO2, এটা গাইড বই এটা করছেন। তাহলে এই ইনফরমেশনগুলো একটু পাশে লিখে নিও তোমার বই। কাঁচের উপাদান নয় কোনটি, Al2O3 কিন্তু কাঁচের উপাদান নয়, আমরা কিন্তু প্রধান উপাদান তিনটা পড়ছিলাম, ওই তিনটার ভিতরে দেখবা Al2O3 নেই।
বিভিন্ন ধরনের কাঁচ, কাঁচের অনেক ধরন আছে, সফট, হার্ড, ফিন্ট, ক্রুক্স, ওপাল, জেনা গ্লাস, ফাইবার, ল্যামিনেটেড, কালার্ড আর বুলেট প্রুফ। তো এখন এতগুলা গ্লাসের ভিতরে এটা আসলে এত ইনফরমেশন মনে রাখা টাফ, বাট এখান থেকে কিন্তু কোর্সে আসে। তুমি দেখো নিচে একটা কমলা কালারও দেওয়া আছে, মানে গোলাপি কালার দেওয়া আছে, তার মানে এখানে ম্যাট কোর্সেনও কিন্তু আসছে। ভাই এগুলোর সাথে আসলে কি পড়বো ভাই, এত কিছু পড়তে যদি না পারি অ্যাটলিস্ট ব্যবহারটা পড়তে হবে, যে কোন কাজটা আসলে কোন কাজে ইউজ করা হচ্ছে, অ্যাটলিস্ট ব্যবহারটা তুমি পড়ে যাবে। খেয়াল করো, আমি বলে দিই যে আসলে কোনটা কোনটা পড়লে মোটামুটি কভার হয়ে যায়। সেটা হলো সফট গ্লাস যেটা আছে, সংকেতটা পড়বে। সফট গ্লাস হলো বিভিন্ন ধরনের বোতল উৎপাদনে বা বোতল গ্লাস বলা হয়, বোতল তৈরিতে ব্যবহৃত হয়। হার্ড গ্লাসটা ইম্পর্টেন্ট, ভাইয়া সংকেত পড়বে। কেন এটা ইম্পর্টেন্ট? বুলেট, পিপেট, বিকার ও রিয়েজেন্ট তৈরিতে ব্যবহার করা হয়, কেমিস্ট্রির সাথে রিলেটেড। ভাইয়া ফিন গ্লাস যেটা, অপটিক্যাল গ্লাসও সেটা, লেড গ্লাসও সেটা। কী কাজে ইউজ করা হয়? অনেক কাজে, বাট চশমার কাজ। ব্যাক কোর্সেন এসেছে চশমার কাছে কোনটা? ক্রুক্স গ্লাসও কিন্তু চশমার কাজে ইউজ করা হয়। তাহলে কিন্তু ম্যাটে এসেছে যে চশমার কাছে কোনটা? ক্রুক্স গ্লাস। এরপর দেখো লাস্টে হলো ওপাল গ্লাস বা অর্ধস্বচ্ছ কাঁচ, এটা হলো বাতির শেড তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে সবগুলোর ব্যবহারটা পড়ে যেতে হবে। জেনা গ্লাস বা পাইরেক্স গ্লাস, এটা ফার্স্ট অধ্যায়ে একবার তোমরা পড়েছো। পাইরেক্স গ্লাসের জাস্ট ব্যবহার না পড়লেও অ্যাটলিস্ট এটা হলো তাপসহ, শক্ত এবং রাসায়নিক বিকারক প্রতিরোধী, এতটুকু পড়ে যেও। ফাইবার গ্লাস যেটা আছে পশমি বস্তু প্রস্তুতিতে বা ঝালর প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ল্যামিনেটেড গ্লাস, ল্যামিনেটেড গ্লাস হলো সেফটি গ্লাস, হ্যাঁ, মোটর গাড়ির জানালার কাঁচ, এটা হলো সহজে ভাঙে না। আর ভাঙলেও হয় কি, এটা আসলে দুইটা লেয়ারের মাঝখানে থাকে কাঁচটা, দুই দিকে দুইটা প্লাস্টিকের লেয়ার, ট্রান্সপারেন্ট প্লাস্টিক, আর মাঝখানে দেওয়া হয় কাঁচটা। তাহলে সামহাও কেউ যদি এটাকে আঘাত করে ওই প্লাস্টিকের মাঝে কিন্তু কাঁচটা আটকে থাকবে, এই জন্য এটা ক্ষতি কম করে আর কি। তাহলে কাঁচ ভাঙলেও টুকটা প্লাস্টিকে আবদ্ধ থাকে। কালার্ড গ্লাস আমরা বলেছি অবস্থান্তর ধাতুর অক্সাইড। কাচের উপরে নকশা করার জন্য কোনটা এই সেপ ব্যবহার করা হয়? আজীবন আসে, খ মার্কে আগে আসতো, ম্যাট কোর্সেনেও এসেছে, এটা সুপার ইম্পর্টেন্ট। হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে হলো কাচের উপরে নকশা করা হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমার অনুশীলনে থাকতে পারে যে কাচের ক্ষতি করে কোনটা বা কাচের ক্ষয় করে কোনটা? অ্যান্সার কিন্তু একই, কারণ কাচের উপরে তুমি নকশা করবে মানে কি, ওটার উপরে ক্ষয় করতে হবে, তো তাই একই অ্যান্সার, যে হাইড্রোজেন ফ্লোরাইড কাচের উপরে নকশা করা বা কাচের ক্ষতর জন্য দায়ী, দুইটাই সেম অ্যান্সার। সিরামিক শিল্পে আসো, সিরামিক উৎপাদনের মূলনীতি। ব্যাস সিরামিক উৎপাদনের ভিতরে সিরামিকের তিনটি কাঁচামাল আছে, তিনটাই পড়তে হবে, চায়না ক্লে, সিলিকা, ফেলেসপার। চায়না ক্লের সংকেতটা আসে, মনে থাকে না, মনে রাখবা আপসি মানে কি, আতে হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, পতে হলো পানি, সতে হলো সিলিকনের অক্সাইড, কারণ চার ধরনের সংযুক্তি বা তিনটা উল্টোপাল্টা নাম দিয়ে কোর্সেন আসে, তাই এটা মনে রাখতে হবে সংখ্যা সহ। পানির আগে কিন্তু 2 আছে, সিলিকনের আগে 2 আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের আগে কিচ্ছু নাই, আপসি। তাহলে চায়না ক্লের সংকেত এটা, সিলিকা ইউজ করা হয়। ফেলেসপার, ফেলেসপার কী কী আছে? 3টা ধরনের ফেলেসপার আছে, পটাশ ফেলেসপার, সোডা বা সোডিয়াম এবং লাইম বা ক্যালসিয়াম ফেলেসপার। তাহলে 3টা ফেলেসপারের নাম পড়বে, এখান থেকে কিছু সংকেত পড়ে যাবে, বোরাক্সের সংকেত, ক্রায়োলাইটের সংকেত, ডলোমাইট, ম্যাগনেসাইটের সংকেত। অ্যালুমিনিয়াম মূলা, এই নিচে আছে, এই দেখো এটা ম্যাট কোর্সেন ছিল, মূলা ইটের সংকেতটা পড়ে যাবে, অ্যালুমিনার সংকেতে কিন্তু পানি নেই, আর সিলিকার সংকেত পড়ে যাবে। বিস্কুট, তোমার কোর্সেন আসবে বিস্কুট ফায়ারিং কথাটা কোন শিল্পের সাথে রিলেটেড? ভাই বিস্কুট ফায়ারিং কিন্তু সিরামিকের সাথে রিলেটেড, বাট অ্যানিলিন কথাটা কিন্তু তোমার কাঁচ শিল্পের সাথে রিলেটেড। সিরামিক, আমরা আসলে সিরামিক কোনগুলো, যে বাসায় যে তোমার কাপ পিরিসগুলো আছে, আম্মু আব্বু জীবনে ইউজ করবে না, আজীবন শুকেচেই রেখে দেবে, জীবনে খাইতে পারবা না মরার আগে ওতে, ওইটাই হলো তোমার সিরামিক। এই যে বিস্কুট ফায়ারিং ও গ্লেজিং, তোমার আসবে বিস্কুট ফায়ারিং কথাটা আসলে কোন শিল্পের সাথে রিলেটেড? সিরামিক, ভুল করা যাবে না। সিরামিকের উপরে সোডিয়াম ক্লোরাইড ছিটিয়ে গ্লেজিং করা হয়, তাহলে গ্লেজিং এজেন্ট কোনটা? সিরামিকের সোডিয়াম ক্লোরাইড। তাহলে সিরামিকে মোটামুটি কিন্তু কনসাইজ হয়ে গেল, যে অতটুকুই পড়বো। এরপরে দেখো, আচ্ছা যেহেতু রিভিশন ক্লাস তো আমি রিভাইজ বা রিক্যাপ করাচ্ছি না, তোমার যদি হয় যে ভিডিওটা একটু পজ করে
যে ভাই সিরামিক থেকে তাহলে কী পড়লো, লাস্ট 2 মিনিট তো পড়ালো সিরামিকটা একটু দেখে নিই, গ্যাসটা একটু দেখে নিই। তো এইভাবে 2-1 বার দেখলে ইনফরমেশন তোমার মাথায় ঢুকে যাবে। পাল্প বা পেপার মানে কাগজ, যেটা তুমি লিখতেছ, উদ্ভিদের মূল কাঠামোর ভিতরে 40-45% হলো তোমার সেলুলোজ ফাইবার থাকে। এখন এখানে আলফা ডি না বিটা ডি, এটা তোমার পড়তে হবে। সেলুলোজ ফাইবারে বিটা ডি গ্লুকোজ থাকে, আর বাকি যে উপাদান আছে লিগনিন, হেমিসেলুলোজ, এগুলো হলো কোষ রসায়ন, এমনি তুমি পড়েছো। বাট এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 3 ধরনের রাসায়নিক পদ্ধতিতে পাল্প উৎপাদন করা হয়। কি কি? সালফেট পদ্ধতিতে বা ক্রাফট, সালফাইড, সোডা। তবে কর্ণফুলী পেপার মিল যেটা, এখানে আসলে কোন পদ্ধতিতে করা হয় এটা কোর্সে আসে গাইড বই, ক্রাফট পদ্ধতি। কর্ণফুলী যেমন ওই আগে পড়েছি যে বাংলাদেশে কোনটা, বিটুমিনাস, মানে আমরা অনেক ডিটেলস পড়তেছি, বাট বাংলাদেশের জন্য কোনটা, পেপার মিল তো অনেক আছে, তাহলে তোমার হাইলাইটেড কর্ণফুলী, তাহলে কর্ণফুলীতে আসলে কোনটা আছে, এখানে হলে ক্রাফট পদ্ধতিতে ইউজ করা হয়। কুকিং লিকারের সংকেত সুপার ইম্পর্টেন্ট, ভার্সিটিতে একাধিকবার এসেছে এবং তোমার মেডিকেল কোর্সেনের জন্য ইম্পর্টেন্ট। কুকিং লিকারের সংযুক্তি পড়তে হয় পার্সেন্টেজ সহ, যে 27.1% Na2H, 58.6% NaOH। তবে Na2H হলো দ্রাবক হিসেবে ইউজ করা হয়, এটা কোর্সেন আসে। সোডিয়াম কার্বনেট হলো 14.3%। বিরঞ্জক হিসেবে এখানে হলো ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ইউজ করা হয়। তাহলে কুকিং লিকার কথাটা কিন্তু পাল্প বা কাগজ শিল্পের সাথে রিলেটেড। আবার বলতেছি, কুকিং লিকার কিন্তু পাল্পের সাথে রিলেটেড বা কাগজ শিল্প। অ্যানিলিন কিন্তু কাঁচ শিল্পে ছিল, বিস্কুট ফায়ারিং কিন্তু সিরামিক ছিল, এগুলো কিন্তু কোর্সেন আসে। এবার দেখো ব্ল্যাক লিকার কথাটা তোমার পড়তে হবে। ব্ল্যাক লিকারের বর্ণটা আসলে কি, এটা আসে অপশন কালো দেখে অনেকে দাগায় ফেলাও, দাগানো যাবে না। ব্ল্যাক লিকারের বর্ণ কিন্তু বাদামি, এবং ব্ল্যাক লিকারের সংযুক্তি লাগবে যে ব্ল্যাক লিকারে কি কি আছে। তাহলে ব্ল্যাক লিকার কথাটা কাগজ শিল্পের সাথে, ব্ল্যাক লিকার আসলে বাদামি কালো না, এবং ব্ল্যাক লিকারের ভিতরে কি কি আছে এটা পড়ে যেতে হবে। তাহলে বুঝো কিন্তু কুকিং লিকারের সংযুক্তি আর ব্ল্যাক লিকারের সংযুক্তি কিন্তু আলাদা। বিটিং কথাটা তোমাদের এখন না পড়লেও হবে, তবে মনে রাখবা যে বিটিং আর বেটিং কথা দুটো অনেকে ঘুলিয়ে ফেলো। চামড়া শিল্পে বেটিং বলে একটা পদ্ধতি আছে, আর কাগজ শিল্পে কিন্তু বিটিং পদ্ধতি। তাহলে পাল্প শেষ, এবার আমরা মোটামুটি চলে যাই সিমেন্ট উৎপাদন। ব্যা সিমেন্ট অর্ধেক, হ্যাঁ আমাদের 50% মোটামুটি শেষ, যদিও 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তা আমি দেখো টু দ্য পয়েন্টে কথা বলতেছি, তাতেও নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা লাগে প্রায় এই অধ্যায় শেষ করতে। তো সেই হিসেবে তোমরা শর্ট সিলেবাস না পড়ে, এখন না পড়ে ওই সময় গিয়েও যদি পড়তে যাও, একদিনের অনলাইন ক্লাস বলো বা অফলাইন ভাইয়াদের ক্লাস বলো, পড়া কিন্তু কমপ্লিট হয় না। এই জন্য তোমরা যারা শর্ট সিলেবাস বহির্ভূত সিলেবাস ফলো করে আসতেছো, আমাদের এই ক্লাসগুলো বারবার দেখতে হবে। বা তুমি যদি অ্যাডিশনাল কারো সাপোর্ট নিতে চাও যে ভাই আমি অনলাইনে ফ্রি ক্লাস আছে আর একটা করবো, ওকে ফাইন, তাহলে তোমার পড়া আরও কনসাইজ হবে। যে আমি যে কথাগুলো বলতেছি অবশ্যই আরেক ভাই এই কথাগুলোই বলবে, বা এর সাথে অ্যাডিশনাল আমার কিছু বাদ দিবে, সে কিছু অ্যাড করবে, তাহলে তোমার নলেজটা আরও কনসাইজ হলো। আর এখন তো অনলাইনের জামানা, অনেক তোমরা যদি এটা কোর্স পেইড কোর্স, বাট ফ্রি ক্লাসও কিন্তু অনেক আছে। তবে আমার এত পেইড কোর্স করতে প্রবলেম হচ্ছে, তাহলে তুমি ফ্রি ক্লাস করো। 2-3টা ফ্রি ক্লাস করলে কম্বাইন করলে দেখবে যে ইনফরমেশনগুলো ভ্যারাই তোমার মাথায় ঢুকাই দিচ্ছে। তুমি নিজে রিডিং পড়তে গেলে এই অধ্যায় তুমি হারায় যাবে। সিমেন্ট উৎপাদনের মূলনীতি দেখো, 4 ধরনের সিমেন্ট আছে। পোর্টল্যান্ড, নামগুলো একটু জাস্ট পড়বে, বাট পোর্টল্যান্ডের স্পেসিফিকভাবে সংযুক্তি পড়ে যেতে হয়। পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তি কি কি আছে, জাস্ট নামগুলো পড়ে যাবে। এরপর দেখো পোর্টল্যান্ড সিমেন্টের সংযুক্তির পরে নিচে দেখো, এখান থেকে আসলে সংযুক্তি পড়লা ঠিক আছে, বাট এই সিমেন্ট থেকে আসার কোর্সেন একটা কমপ্লিকেটেড জায়গা আছে, যে সিমেন্ট কে জমাট বাঁধায়, কে জমাট বাঁধাটাকে আরও মন্থর করে। কি বলেছি, কে সিমেন্টকে জমাট বাঁধায় আর কে সিমেন্ট জমাট বাঁধাকে মন্থর করে দেয়। এটা কিন্তু কালো বক্সেরও কোর্সেন আছে। তো এই জন্য সিমেন্টের 4টি মূল উপাদানের সংযুক্তির পরিমাণ আগে পড়বা। ক্লিংকারের সাথে 2-3% জিপসাম, এই জিপসামে আমি আসতে যাচ্ছিলাম, জিপসাম কথাটা পড়তে হবে কেন ভ্যার, কারণ দেখো ম্যাট কোর্সেন কিন্তু এসেছে। প্রথম কথা, জিপসামের সংযুক্তি পড়বা ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অণু পানি। আর জানার জন্য জানবা যে যদি ক্যালসিয়াম সালফেটের সাথে 1/2 অণু পানি থাকে, তাহলে তার নাম হয় প্লাস্টার অফ প্যারিস। পড়েছো না, বা তোমরা দেখেছো যে প্লাস্টার দেয় না, হাত ভেঙে গেলে এরকম করে প্লাস্টার দেয় না, ওটাই প্লাস্টার অফ প্যারিস। তো ওটা হলো 1/2 অণু পানি, হ্যাঁ, হেমিহাইড্রেটেড ক্যালসিয়াম সালফেট। বাট তোমার এখানে জিপসাম হলো 2 অণু পানি। এই জিপসাম পড়ার উদ্দেশ্য আছে, চায়নাকেলের সংকেত পড়ে যাবে, হ্যাঁ, চায়নাকেলের সংকেত।
বাট এই জিপসাম, চায়নাগ্লের সংকেত একটু আগে কিন্তু একবার বলছি যে এখানে 2 2 আছে, খেয়াল করো দাগানোর সময়। জিপসামটা পড়ার উদ্দেশ্য কি, জিপসাম আসলে তোমার জমাট বাঁধাটাকে আরও মন্থর করে দেয়। এই যে পাওয়া গেছে, সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে আরও মন্থর করে। পানি দিলে কিন্তু আরও জমাট বেশি বাঁধে। দেখবা যে সিমেন্টে কিন্তু এমনি কয়েকদিন পর পর ঢালাই দেওয়ার পরে পানি দেয়, ওটা আরও জমাট বাঁধাকে কিন্তু পজিটিভ ফেভারে কাজ করে। বাট জিপসাম কিন্তু জমাট বাঁধাকে আরও মন্থর করে দেয়। তো এই জন্য তোমার জানতে হবে যে সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করে দেয় কে, জিপসাম। আর এটা ক্যালসিয়াম সাবস্টেন্স যদি হয় সেটা আরও জমাট বাঁধাকে ত্বরান্বিত করবে, পানি দেওয়া যদি ত্বরান্বিত করবে। বাট জিপসাম কিন্তু উল্টো। এই যে তুমি যদি পানি মিশাও তাহলে কিন্তু ধীরে ধীরে জমাট বেঁধে শক্ত বস্তুতে পরিণত হবে। বাট যদি তুমি জিপসামের কথায় আসো, জিপসাম কিন্তু আরও মন্থর করে দেয়। এটা পড়ার সময় একটু খেয়াল করো। দেখো তো এই যে কোশ্চেনটা, যে কোনটি সিমেন্টের জমাট বাঁধাকে মন্থর করে দেয়, এটা কিন্তু জিপসাম মানে ক্যালসিয়াম সালফেটের সাথে 2 অনু পানি। তো মোটামুটি কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, মাথা হয়তো গরম হয়ে গেছে। তা আমরা একটু ভিডিও দেখে আসি রেস্ট নেওয়ার জন্য। কয়লা শিল্প দিয়ে একটা ভিডিও দেখবো, বাট পড়া যেভাবে চলতে সেভাবে চলবে। এরপর আমরা চামড়া শিল্পে যাব। আমরা ট্যানিংয়ের যে মূলনীতি, এটা 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রি ট্যানিং এবং ট্যানিং। তোমার জন্য ইম্পর্টেন্ট হলো ট্যানিং পদ্ধতিটা। আর এই যে এখানে চামড়া তৈরির জন্য 7টা ধাপ আছে, এটার পাশে লিখে রাখবে হেডলাইন। হ্যাঁ, হেডলাইন পড়তে হবে, কারণ চামড়া শিল্পের সাথে চামড়া সংরক্ষণের জন্য কোন কোন পদ্ধতি ইউজ করা হচ্ছে: কিউরিং, শোকিং, লাইমিং, লোম দূরীকরণ, চুন দূরীকরণ, বেটিং। এটা আমি বলেছিলাম যে বিটিং বললে কিন্তু পাল্প শিল্পে, বাট বেটিং বললে কিন্তু এখানে। আর লাস্ট হলো পিকলিং। তাহলে কিউরিং, পিকলিং এগুলো কর্মমুখী রসায়নে যদি একবার কথাগুলো তুমি শুনেছো, বাট এখানে হেডলাইন পড়ে যাবে যে চামড়ার ট্রেনিংয়ের জন্য কোন কোন পদ্ধতিটা তোমার জন্য ইম্পর্টেন্ট, আর প্রক্রিয়াজাত করার 7টা হেডলাইন। দেখো ম্যাট কোর্সেন এসেছে, সোডিয়াম ক্লোরাইড দ্বারা কিউরিং করা হয়। কিউরিং আসলে এটাও আমি একটু আগে ভিডিওটা দেখলাম যে আসলে কি করা হয়, যে তোমরা তো জানো যে বাংলাদেশেও চামড়াটা কোরবানি পরে, সামনে তো কোরবানি ঈদ, কোরবানি পরে নেওয়ার পরে কিন্তু লবণ দেওয়া হয়। তো লবণ লোম দূর করতে আসলে যতটা না বেনিফিট, তার থেকে বেনিফিট হয় পচন রোধ করে। এটা পানিটাকে শুষে নেয়। কারণ পড়েছিলাম যে আসলে পচনের জন্য দায়ী কে, মাইক্রোস বা ব্যাকটেরিয়া, পানি এবং ভারী ধাতু। তা এই জন্য তোমার এই কিউরিং পদ্ধতিতে কোনটা ইউজ করা হয়? সোডিয়াম ক্লোরাইড। কী করে? এটা পানি বের করে দেয়। কোন পদ্ধতিতে? অসমোসিস পদ্ধতিতে। আর বাকিগুলো হেডলাইন পড়ে যাবে। লোম দূরীকরণ, দেখো আমি লাল কলম দিয়ে একটু আরেকবার দাগিয়েছি যে এই হেডলাইন তো পড়লাম ভাই, তারপর আমরা রিস্ক নিতে চাই না, ভিতর থেকে একটু পড়ে যাবো আসলে কোনটার জন্য কোনটা ইউজ করে। লোম দূরীকরণের জন্য কোন উপাদান? বেটিংয়ের জন্য ট্রিপসিন, কাইমোট্রিপসিন। চুন দূরীকরণের জন্য কোনটা? পিকলিং। পিকলিংয়ের জন্য সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। কত পার্সেন্ট? ম্যাট করছেন 1.5%। পিকলিং। আর এই ক্রোম ট্যানিংয়ের জন্য পিএইচ কত? এটা ম্যাট করছেন 4 থেকে 4.3। তাহলে ক্রোম ট্যানিংয়ের পিএইচ সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রিপল স্টার, 4 থেকে 4.3। যে 4 থেকে 4.3 এটা ম্যাট করছেন, দেখছো এখানে দাগানো আছে 4 থেকে 4.3 বার এসেছে এটা।
এদিকে তেমন লেস ইম্পর্টেন্ট। তাহলে চামড়া শিল্পে তুমি জাস্ট হেডলাইনগুলো পড়বে, কোনটার জন্য কোন রাসায়নিক পদার্থ, ক্রোম ট্যানিংয়ের টেম্পারেচার পিএইচটা অবশ্যই পড়ে যাবে 4 থেকে 4.3, এটা সুপার ইম্পর্টেন্ট। আর ওদিকে চামড়া দূর করতে কোনটা ইউজ করা হচ্ছে, তারপরে ক্রোম ট্যানিং পদ্ধতিতে কোনটা ইউজ করা হচ্ছে, পিকলিংয়ে কোনটা, কিউরিংয়ে কোনটা, জাস্ট নামটা পড়ে যাবে। এরপর সিমেন্ট শিল্পের যে দূষক আছে, আমাদের পড়া কিন্তু মোটামুটি শেষের দিকে। জাস্ট এখন দূষক কারা কারা ছিল, এই যে শিল্পক্ষেত্রে তুমি পড়লা কয়লা, গ্যাস, তারপরে পাল্প বা পেপার, সিরামিক, তারপরে সিমেন্ট, তা এগুলোর জন্য তৈরি করতে কলকারখানায় দূষিত পদার্থ তৈরি হচ্ছে। কোথায় কোন দূষিত পদার্থ তৈরি হয়, এটা হলো রিডিং পড়ার মতো একটা টপিক। এই যে ইউরিয়া শিল্পের দূষক কারা কারা আছে, এগুলা থেকে হলো ভার্সিটিতে করছে না, সে ম্যাটে খুব কম করছে না, সে চামড়া শিল্পের দূষক কারা এটা একটু পড়তে হয়। দেখো চামড়া শিল্পে ওই যে বললাম যে সোডিয়াম ক্লোরাইড ইউজ করতেছে, তা এটা তো কঠিন পদার্থ, লবণ, তা এটা তোমার টিডিএস এর পরিমাণ বৃদ্ধি করতেছে। টিডিএস মানে কি, টোটাল ডিজলভ সলিড, পানিতে কতটুকু সলিড পদার্থ দ্রবীভূত আছে, তা এটা পরিমাণটা বৃদ্ধি করে। এগুলো জাস্ট রিডিং পড়বা যে কে কোথায় কোন দূষক, এগুলো আসলে আগে যখন সৃজনশীল ছিল তখন আসতো যে দূষণ প্রতিরোধ কিভাবে করবে। এবার দূষণ পড়ার পরে অধ্যায়ের সিকোয়েন্সটা হলো দূষণটা প্রতিরোধ করতে হবে। তাহলে বায়ু দূষক যেগুলো আছে, কলকারখানা থেকে বাতাসে আসতেছে যেগুলো, এগুলোর জন্য 3টা পদ্ধতি আছে, হেডলাইন পড়তে হবে যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশল। তোমার কোর্সে আসবে বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশলে অন্তর্ভুক্ত নয় কোনটি। তাহলে কি কি আছে, প্রভাবকীয় রূপান্তর, বুঝো কিন্তু এটা বায়ু দূষক। প্রভাবকীয় রূপান্তর 1 নাম্বার, 2 নাম্বার হলো দূষক গ্যাসটাকে দ্রবীভূতকরণ, আর লাস্টে হলো এটাকে ফিল্টারিং করা মানে সূক্ষ্ম শাকন। তাহলে 3টা হেডলাইন আগে মাথায় ঢুকাও। দূষক পদার্থ প্রথমে হলো শিল্প কলকারখানা, অনেকগুলো শিল্প কলকারখানা পড়েছো যে গ্যাস ট্যাস কীভাবে তৈরি করে। এরপরে এইখান থেকে কী কী দূষক পদার্থ, অধ্যায়টার সিকোয়েন্স বোঝো। তারপরে হলো এই দূষণ প্রতিরোধের জন্য তুমি কি করবে, বায়ু দূষণ প্রতিরোধ, তরল দূষণ প্রতিরোধ। বায়ু দূষণ প্রতিরোধের 3টা হেডলাইন পড়লে আসবে যে বায়ু দূষণ প্রতিরোধের কৌশল 9 নিচের কোনটা। তাহলে 3টাই পড়তে হবে, সূক্ষ্ম শাকন, দূষক গ্যাস দ্রবীভূতকরণ, প্রভাবকীয় রূপান্তর বা ক্যাটালাইটিক কনভার্সন। আর এরপরে হলো তরল দূষক। তরল যে দূষক আছে এদের জন্য যে পদ্ধতি সেটা হলো ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, এখান থেকে মেডিকেলে কোর্সেন আসে। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট আসলে কিসের জন্য, তরল পদার্থ, ক্ষতিকর পদার্থকে তোমার শাকনের জন্য। তাহলে কোন জাতীয় বজ্রের জন্য ইটিপি ব্যবহৃত হয়, অ্যান্সার হলো তরল। ঢাকা বোর্ড 2016 কোর্সেন। এখন এখানেও সেম, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের 3টা পদ্ধতি পড়ে যেতে হবে। একটা হলো তড়িৎ বিশ্লেষণ, প্রভাবন প্রক্রিয়া। তাহলে একটু খেয়াল করো, আগেরটাই ছিল কিন্তু প্রভাবকীয় রূপান্তর, বাট এটাই কিন্তু প্রভাবন প্রক্রিয়া। তাই এটা পাশে একটু লিখে রাখবে যে প্রভাবকীয় রূপান্তর নয়, প্রভাবকীয় রূপান্তর কিন্তু বায়ু দূষক প্রতিরোধের ক্রিয়া কৌশল, বাট প্রভাবন প্রক্রিয়াটা হলো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা তরল পদার্থ দূষণ নিয়ন্ত্রণ কৌশল। আর লাস্টে হলো জীব প্রযুক্তির প্রয়োগ। তাহলে 3টা হেডলাইন মুখস্থ করে যাবে। এরপরে যেগুলো আছে তোমার যে অ্যালুমিনিয়াম, আয়রন, কপার, কাঁচ যেগুলো আছে এগুলো রিসাইকেল, মানে বজ্র পদার্থটা পরিবেশে তো ক্ষতি করতেছে, তাহলে এটা কী করা যেতে পারে, রিসাইকেল করা যেতে পারে। তো এখন রিসাইকেল করার জন্য তোমার এখান থেকে ইনফরমেশন যেগুলো পড়তে হবে, রিডিউস ওয়েস্ট, তুমি কী চাও রিসাইকেল করে, রিডিউস ওয়েস্ট বজ্র হ্রাস করতে চাও, রিইউজ আবার ব্যবহার করতে চাও, রিসাইকেল পুনর্প্রক্রিয়াজাত করে ইউজ করতে চাও। এখন এই আয়রন রিসাইকেলের চুল্লি কয় ধরনের আছে এটা কোর্সেন আছে, 3 ধরনের চুল্লি। কী কী, ইলেকট্রন আর্ক ফার্নেস, বেসিক অক্সিজেন ফার্নেস আর ব্লাস্ট ফার্নেস। তাহলে 3 ধরনের চুল্লির নাম পড়ে যাবে। এরপরে হলো তোমার যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম থেকে একটা ইনফরমেশন মেবি মিসিং আছে, তবে এখান থেকে অবশ্যই পড়ে যেতে হবে যে 100% রিসাইকেল যোগ্য কোনটা, কপার এবং কাঁচ। তাহলে কপার হলো 100% রিসাইকেল যোগ্য এবং কাঁচ কই, এই যে কাঁচ হলো 100% রিসাইকেল যোগ্য। খেয়াল করেছো কি না, দুইটাতেই কিন্তু গোলাপি মার্কিং আছে, মানে দুইটাই মেডিকেলে আশা করছেন যে কত % রিসাইকেল করা যায়। আর ধাতুর ভিতরে সব থেকে অ্যালুমিনিয়াম বেশি পাওয়া যায়, তবে অ্যালুমিনিয়ামের রিসাইকেল নিয়ে তেমন কিছু বলেনি, তবে 100% রিসাইকেল যোগ্য যেটা কপার এবং কাঁচ, এটা অবশ্যই মুখস্থ করে যাবে। দুইটাই কিন্তু মেডিকেলে আসছে। বক্সাইড আকরিকের সংকেত, আমি বলছি যে এই অধ্যায়ের সংকেতে কিন্তু আবার ভুলিয়ে যাবে যে অ্যালুমিনা, বক্সাইড, সিলিকা, তা ক্রায়োলাইট, মুলাইট। তো যদি তোমার কনফিউজ লাগে তাহলে একটু এক জায়গায় করে পড়বে যে আকরিকগুলো এক জায়গায় রেখে লিখে রাখবে বইয়ে। এগুলো থেকে তেমন নাই, অলরেডি আমরা পড়েছি যে তোমার কয়লার কত % বিদ্যুৎ উৎপাদন, বলো তো পার্সেন্টেজটা আমরা একটু রিভাইজ দিই। তো
বলো তো কয়লা সব থেকে বেশি ইউজ করা হয়েছিল কিন্তু তোমার কোথায় বলো তো, বিদ্যুৎ শিল্পে সব থেকে বেশি 55%। ওকে ফাইন, তাহলে বিদ্যুতে 55%। আমি যদি বলি বাসা বাড়িতে, মনে রাখবা বাসা বাড়িতে 12%। কী বলেছি? বাসা বাড়িতে 12%। তারপরে তোমার শিল্পক্ষেত্র প্লাস চা 17+1 টোটাল হলো 18%। মনে থাকবে না? গাড়ির জ্বালানি, গাড়ির যেহেতু তার মানে পরিবহন, তাহলে পরিবহনে 5%। এভাবেই কিন্তু মনে রাখতে হবে, না কিন্তু পরীক্ষা হলে আবার ভুলে যাবে, যত পড়বে তত ভুলবে এগুলা। তাহলে তোমার বিদ্যুৎ ক্ষেত্রে 55, কয়লা, বাসা বাড়িতে 12, শিল্প চা 17+1 আর জ্বালানিতে 5%। ওটাই এখানে মেডিকেল আসছে, ওটা আবার দাগাইছে যে বিদ্যুতে 55% কয়লা ভিত্তিক বিদ্যুৎ। দাগানো লাইনগুলো রিডিং পড়িও। দেখো ম্যাট বা ভার্সিটি কোর্সে আসার মতো জায়গা নেই। লাস্ট টপিক আমাদের ন্যানো পার্টিকেল। এখন ন্যানো পার্টিকেলের লেন্থ আজীবন আসে, হ্যাঁ আমাকে কোশ্চেন করতে দিলেও আমি এটা দিতাম, কারণ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রিস্টালয়েড, কলয়েড, ন্যানো পার্টিকেল এগুলোর লেন্থ ইম্পর্টেন্ট জানা, এগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিন্তু। তুমি এই যে হসপিটালে যে স্যালাইনগুলো ইউজ করা হচ্ছে, এই স্যালাইন ইচ্ছা করলেই কিন্তু আসলো কলেরা স্যালাইন দেওয়া যায় না, আসলো ইচ্ছা করলে নর্মাল স্যালাইন দেওয়া যায় না, কখন আমি ক্রিস্টালয়েড দিব, কখন কলয়েড দিব, তো এগুলো হলো লেন্থের উপর ডিপেন্ড করে আলাদা। তো তোমার ন্যানো পার্টিকেল পড়ার আগে তোমার জানতে হবে ন্যানো পার্টিকেলের লেন্থ 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, মোটামুটি জানো এটা। ন্যানো পার্টিকেল আর ফাইন পার্টিকেলটা পড়ে যাবে। ন্যানো পার্টিকেলের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইউজ। লেন্থ তো পড়লা, বাট ইউজ অবশ্যই পড়তে হবে। ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্য, ইউভি রশ্মিতে ন্যানো পার্টিকেল দৃশ্যমান হয়, খালি চোখে দেখা যায় না। দৈত্যাকার অণু বলা হয় কোনটা? সিলিকন অক্সাইড, SiO2, এটাকে বলা হয় দৈত্যাকার অণু। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, হ্যাঁ ক্ষমার্কে আসবে কিন্তু এটা, যে কেন দৈত্যাকার অণু বলা হয়, চিত্রটা এঁকে দিয়ে আসবে ফুল মার্ক পাইতে চাইলে। এরপরে দেখো কার্বন থেকে সৃষ্ট ন্যানো পার্টিকেল হলো ফুলারিন। ফুলারিন তোমরা পড়েছো না? C16 যেটা, এটা হলো সব থেকে বহুল ব্যবহৃত এবং পরিচিত। সবগুলোই ফুলারিন, বাট C16টা আমাদের জৈব রসায়নে পড়তে হয়, বুক মিনিস্টার ফুলারিন বা C16। এটার ভর পড়ে যেতে হয়, কার্বনের ভর যেহেতু 12, 60 দিয়ে গুণ 6 এবং 72, 720। এর সংকর আয়ন হলো sp2, এটা পড়ে যাবে। কার্বনের রূপভেদ ফুলারিন, এর ভর হলো 720, sp2 সংকর আয়ন। কার্বনের আরেকটা ন্যানো পার্টিকেল হলো গ্রাফিন। এবার আসো হিরক আর গ্রাফাইট। হিরকের সংকরায়ন sp3, গ্রাফাইটের সংকরায়ন sp2। কোর্সেনে ঝামেলা হবে, গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী, কার্বন অধাতু। তারপর কার্বনের রূপভেদ কিন্তু এরা সবাই, গ্রাফাইট, ফুলারিন, হিরক। তা এখন কথা হচ্ছে যে গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী, তাহলে কোর্সেন এভাবেও আসে, তোমার তড়িৎ রসায়ন থেকেও আসে, যে তোমার অধাতু হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আছে কার? গ্রাফাইট। ফুলারিন এবং কার্বন ন্যানো পার্টিকেল বিদ্যুৎ সুপরিবাহী হয়, যে গ্রাফাইট, ফুলারিন, কার্বন ন্যানো পার্টিকেল বিদ্যুৎ সুপরিবাহী। মাগরিবে আজান দিচ্ছেন, মোটামুটি আমাদের শেষ, আর 4 পেজ আছে পিডিএফে। যদি ন্যানো পার্টিকেল, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট বলে না, সেমন ইম্পর্টেন্ট কিন্তু খেয়াল করো। সেটা হলো এই জিঙ্ক অক্সাইড যেটা আছে, স্বাভাবিক ইউভি রশ্মিকে প্রতিহত করতে পারে। তাহলে কি করবে? এই যে আমাদের আপু যারা আছে তারা কি করে, যে সানস্ক্রিন ইউজ করে, সানস্ক্রিনে কিন্তু জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। কেন? এটা ইউভি রশ্মিটাকে অ্যাবজর্ব করতে পারে, প্রোটেক্ট করতে পারে। তাহলে জিঙ্ক অক্সাইড ইউভি রশ্মি প্রতিহত করে বিধায় এই জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল সানস্ক্রিন লোশনে ইউজ করা হয়। সুপার ইম্পর্টেন্ট যে সানস্ক্রিন লোশনে জিঙ্ক অক্সাইড ইউজ করা হয়। এবার দেখো প্রত্যেকটা ব্যবহার পড়ে যেতে হবে। ন্যানো পার্টিকেলের ব্যবহার খেয়াল করো, পানি বিশোধন মানে আর্সেনিক দূর করতে এই ন্যানো পার্টিকেলটা ইউজ করা হয়। এরপর দেখো ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য সিলভার ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। তাহলে পানি দূষণ বা আর্সেনিক প্রতিরোধের জন্য ইউজ করবা। এরপরে ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য সিলভার ন্যানোকণা ইউজ করা হয়। উপরে যে টাওয়ারগুলো আছে, উপরে টাওয়ারগুলো যে তার ইউজ করা হয়, এটা হলো ন্যানো ফাইবার অপটিক ইউজ করা হচ্ছে রিসেন্ট টাইমে। তাই এই উচ্চ টাওয়ারে তোমার এটা লেখা কি আছে আদৌ? হ্যাঁ আছে, এই যে ওয়্যার বা তার যেগুলো ফাইবারের তুলনায়, সাধারণ ফাইবারের তুলনায় ন্যানো ফাইবারের শক্তি বেশি, এই জন্য সুউচ্চ টাওয়ার অনেক উপরে যেগুলো ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে, তো ওখানে হলো ন্যানো ফাইবার ইউজ করা হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসায়, নিচে আরও ডিটেলস আছে, বাট চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসা ইউজ করা হয়। সাধারণত এটা আসলে এমআরআই যন্ত্র ইউজ করা হয়, হ্যাঁ ক্যান্সার ডায়াগনোসিসের জন্য। মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি, কোচিং পরীক্ষা আসে জিরকোনিয়াম অক্সাইড, অ্যালুমিনা এবং নিকোলাইট। এরা আসলে মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে ইউজ করা হয়। তাহলে তোমার হেডলাইন আগে পড়বে,
যে ন্যানোকণার ব্যবহার কী কী আছে। বৈদ্যুতিক শিল্পে ন্যানোকণা, দেখো আমি 4টা হেডলাইন দিয়েছি, বোঝা যাচ্ছে কি না? 1 2 3 4। বৈদ্যুতিক শিল্পে ইন্টিগ্রেটেড সার্কিট মানে চিপ যেটা, তাহলে ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে, সেমিকন্ডাক্টর হিসেবে, মেমোরি সংরক্ষক হিসেবে, মেমোরি মানে ইনফরমেশন স্টোর করে, আর ফটো সেলে ব্যবহার করা হয়। তাহলে এই 4টা হলো বৈদ্যুতিক ক্ষেত্রে ন্যানোকণার ইউজ। কোয়ান্টাম ডটস, ম্যাট কোর্সেন এসেছে, কোয়ান্টাম ডটস নামক ন্যানোকণা ইলেকট্রনিক প্রভাব করে, বাট কোয়ান্টাম ডটস নিচের কোনটি ন্যানোকণা? কোয়ান্টাম ডটস, এটা পড়তে হবে। এই যেটা একটু ডিটেলস লিখেছে যে এমআরআই যন্ত্রে তোমার ক্যান্সার শনাক্তকরণে ন্যানোকণাটা ইউজ করা হচ্ছে। মোটামুটি শেষ। তো টোটাল ওভারঅল এটাই আমাদের অধ্যায়। এরপরে তোমার যেটা কাজ হবে, অনুশীলনী কোশ্চেনগুলো একটু সলভ করবে, অনুশীলনী কোশ্চেন ব্যাখ্যা দেখবে, বায়োলজি হেটার্স বলো বা বিভিন্ন জায়গায় আছে, অনুশীলনী ব্যাখ্যাটা নিজের বই লিখে নেবে। তাহলে কি হবে, ভাইয়া আমি শুধু ব্যাখ্যা দেখে পারতেছি না, তাহলে কি করতে হবে? তাহলে অনুশীলনী একটা ক্লাস, আমাদেরও কিছু ক্লাস আছে অনুশীলনী, বা এই অধ্যায়ে আমার ওভাবে নেই, বাট অ্যাড করে দেবে ইনশাল্লাহ। যে তোমার অনুশীলনী কোশ্চেন কেউ ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে, ওটা তুমি অ্যাড করে নিবে। তাহলে মোটামুটি অনেক টাইম চলে গেল, আজকের ক্লাস এন্ড করে দিই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।